প্রতি বছর 15ই অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। 1985 সালে বেজিং অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে এই দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে 2007 সালে 18 ডিসেম্বর তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত 62-136 নং প্রস্তাবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 15 অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস হিসেবে ঘোষণা করে। প্রস্তাবে বলা হয়, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং গ্রামীণ দারিদ্র্য বিমোচনে গ্রামীণ নারীদের, বিশেষ করে আদিবাসী নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই দিবসটি শুধু একটি প্রতীকী দিন নয়, এটি বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যার প্রতিনিধিত্বকারী সেই নারীদের প্রতি শ্রদ্ধা যারা প্রতিদিন নীরবে কৃষি, খাদ্য নিরাপত্তা, পরিবার ও সমাজ গঠনে অপরিসীম অবদান রাখছেন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস 2025 উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সাথে আছি আমি মোহাম্মদ শাহেদ। শ্রোতা, বর্তমানে সরকারি বেসরকারি নানামুখী উদ্যোগ যেমন ডিজিটাল লিটারেন্সি ট্রেনিং, নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম এবং ই-কমার্স গ্রামীণ নারীদের আর্থিক স্বাধীনতা ও সামাজিক ক্ষমতায়নের নতুন দিগন্ত উন্মোচন করছে। তারপরও নারীরা এখনও শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও সম্পদে প্রবেশাধিকারহীনতার শিকার। অনেক ক্ষেত্রে তারা বৈষম্য, সহিংসতা এবং সামাজিক কুসংস্কারের শিকার হন। বিশেষ করে প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা গ্রামীণ নারীদের নিরাপত্তা ও মর্যাদার জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডিসেম্বর 2024-এ UNFPA প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে শতকরা 89% নারী ও মেয়ে প্রযুক্তি ব্যবহার করে সহিংসতার শিকার হয়। 9 থেকে 14 বছর বয়সে প্রথম সাইবার অপরাধের শিকার হন এবং 18 থেকে 30 বছর বয়সী নারীরা সবচেয়ে বেশি প্রযুক্তি ব্যবহার করে সহিংসতার শিকার হয়। এদের মধ্যে ছাত্রী ও অবিবাহিত নারীরা বেশি হয়রানির শিকার হন। এভাবেই দেশের জনসংখ্যাকে বড় একটি অংশকে অনলাইনে অনিরাপদ রেখে অগ্রগতির কোনো লক্ষ্য পূরণ করাই সম্ভব নয়। তাই প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা সম্পর্কে ব্যাপক সচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট অংশীজন তথা সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ সংগঠন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জোরালো করার মাধ্যমে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সকলের, বিশেষ গ্রামীণ নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা ভীষণভাবে জরুরি। আর তাই প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং এটি প্রতিরোধ ও প্রশমনে আমাদের করণীয় সম্পর্কে জানতে হবে। সে বিবেচনায় এই বছরের আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের প্রতিপাদ্য হল প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন এবং করণীয়। এবছর দিবসটি ব্যাপক পরিসরে উদযাপনের লক্ষ্যে একদিনের পরিবর্তে পক্ষকালীন ব্যাপী উদযাপিত হচ্ছে। শ্রোতা, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে আছেন প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা, সাইবার অপরাধ বিষয়ে অভিজ্ঞ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাব হোসেন লাবলু। এছাড়াও প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন এরকম একজন আমাদের সাথে আছেন, মোহাম্মদ রাসেল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুরুতেই ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ ও প্রশমনের আগে এটা সম্পর্কে জানা প্রয়োজন যে প্রযুক্তির সহায়তা সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতাটা আসলে কি এবং এটা কিভাবে সংগঠিত হয়, এই বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ। আসলে আমাদেরকে এই যে বিষয়টা বুঝতে হবে, বর্তমানে আধুনিক যুগে প্রযুক্তি এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। গ্রামীণ জনগোষ্ঠী থেকে শুরু করে একেবারে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত সবার হাতে এখন বর্তমানে প্রযুক্তির ছোঁয়া লেগেছে এবং প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের এই প্রযুক্তি, বিশেষ করে আমাদের বর্তমান ডিজিটাল প্রযুক্তি এবং মোবাইলের মাধ্যমে আমাদের মোবাইলটা হাতে আসার পরে আমাদের প্রযুক্তির ভালো দিক এবং খারাপ দিক দুটোই কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এবং এই সম্পর্কে আমরা সহিংসতা সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে সেক্ষেত্রে বলা যায় এই যে প্রযুক্তির মাধ্যমে বর্তমান সময়ে আমাদের যে
উঠতি বয়সের তরুণ তরুণীরা 18 থেকে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন নাম দিয়ে বিভিন্নভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোর মাধ্যমে বিভিন্ন এই ফিশিং অ্যাপস এবং বিভিন্ন ধরনের সহিংসতামূলক বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু এখন বর্তমানে অপরাধগুলো সংগঠিত হচ্ছে। এবং দেখা যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করা, ইমো আইডি হ্যাক করা, এবং হচ্ছে যে ফেসবুক আইডি এবং মেসেঞ্জার আইডি হ্যাক করার মাধ্যমে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে, আমরা সেগুলাকেই ধরে নেব যে কি সাইবার অপরাধ এবং প্রযুক্তির মাধ্যমে সংগঠিত সহিংসতা হিসেবে সেটাকে আমরা বুঝে নেব। আমার কাছে আমার আরো একটি প্রশ্ন, যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে আসলে কি ধরনের সহিংসতা সংগঠিত হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করে? বাংলাদেশে বর্তমানে একটু আগেই বললাম, সেটা হচ্ছে আপনার বিশেষ করে ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এরপর ইমো, অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমাদের এই সহিংসতাগুলো সবচেয়ে বেশি হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে বিশেষ করে এটার শিকার হচ্ছে উঠতি বয়সের তরুণ তরুণীরাই, এবং স্কুলের এবং কলেজে যাওয়া ছাত্রীরাই বেশি এ ধরনের শিকার হচ্ছে। এবং তারা বিভিন্নভাবে দেখা যাচ্ছে আপনার এই হোয়াটসঅ্যাপ অথবা এই ইমোর মাধ্যমে বিভিন্ন রকমের কতগুলা গ্রুপ, এবং এখন বর্তমানে যেটা আরো বেশি এই সাম্প্রতিক সংযুক্ত হয়েছে সেটা হচ্ছে আপনার এই টেলিগ্রামের মাধ্যমে অপরাধ সংগঠন প্রবণতা বেড়েছে। ভাই, আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের বাংলাদেশে গ্রামীণ অঞ্চলে কিশোরীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফিশিং সাইটের মাধ্যমে, তারপর হচ্ছে গ্রুপের মাধ্যমে বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে। আপনার কাছ থেকে আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে গ্রামের নারীরা বা কিশোরীরা কি ধরনের সহিংসতার শিকার হচ্ছে, এই ধরনের মানে একটু যদি বিস্তারিত আমাদেরকে যদি বলতেন। ধন্যবাদ। আসলে এটা আগেই বলেছি, সেটা হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে মেসেঞ্জার, এই তিনটার মাধ্যমে আমাদের যে গ্রামীণ নারীরা বিভিন্ন প্রলোভন দেখা যাচ্ছে। এখন বর্তমানে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন ঘরে বসে কাজ করবেন, কোনো কিছু করতে হবে না, এবং আপনাকে দৈনিক 300 থেকে 500 টাকা ইনকাম করবেন, পর্যায়ক্রমে অনেক বেশি টাকা ইনকাম করবেন। এইভাবে দেখা যাচ্ছে ওদেরকে একটা লিঙ্ক দেওয়া হয়, এবং লিঙ্কের মাধ্যমে তারা যখন লিঙ্কে প্রবেশ করলো, এরপর পরবর্তীতে বিভিন্ন এই যে লিঙ্কের মাধ্যমে থাকে ফিশিং অ্যাপস, থাকে অন্যান্য ওদের প্রযুক্তি, এগুলোর মাধ্যমে তারা যখন ক্যামেরাটা অন রাখে, তাদের সারাদিনের দেখা যাচ্ছে যে কি করতেছে না করতেছে এই বিষয়গুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছে, যারা এই ধরনের কাজগুলা করতেছে। এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে ওরা আবার দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে যে কি তারা দেখা যায় তাকে ব্ল্যাকমেইলিং করার জন্য ওই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করে, আরেকটা এখানে ফিশিং যে অ্যাপস বা এই বিশেষ করে টেলিগ্রামের মাধ্যমে যেই সমস্যাটা হয়ে থাকে, সেটা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে আপনাকে একটা অফার দিল 500 টাকা আপনাকে এই যে দৈনিক আপনি ইনকাম করবেন, এবং 500 থেকে 5,000, 10,000, মাসে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করবেন। এবং সেই আলোকে আপনাকে একটা লিঙ্ক দিল, লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করলেন, ক্লিক করার পর ঢুকলেন, এবং ঢুকার পরে আপনাদের কিন্তু প্রথমে একটা বোনাস দিচ্ছে 10,000, 8,000 টাকা একটা বোনাস দিচ্ছে, একটা লোভনীয় অফার দিচ্ছে। এবং লোভনীয় অফারে যখন আপনি কাজ করলেন 10,000 টাকা ওরা দিচ্ছে, সেটা করার পরে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা এই 20,000 টাকা পেয়ে গেছেন। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই 20,000 টাকার সাথে যখন আপনারা এখন বলা হচ্ছে যে কি আপনি যদি আরো 20,000 টাকা এখানে ইন করেন, এখন আপনার অ্যাকাউন্টে 40,000 টাকা হয়ে যাবে। এবং 40,000 টাকা হয়ে গেছে, এবং এবার যখন আপনি চাচ্ছেন যে আপনি আর ওইদিকে যাবেন না, কারণ হয়তো বা আপনি শুনছেন প্রতারণা এই ধরনের হয়, তখন আপনি যখন টাকাটা উঠাইতে যাচ্ছেন, তখন তারা বিভিন্নভাবে আপনাকে আবার প্রলোভন দেখাচ্ছে, হয়তো বা বলতেছে না এটা এই সিস্টেমে উঠানো যাবে না, আপনাকে অন্তত একটা লেভেল আপনাকে ফিল আপ করতে হবে, এবং সেই লেভেলটাকে বলতেছে আপনাকে এখানে 1 লক্ষ টাকা দিতে হবে, এই 1 লক্ষ টাকা দিলে আপনি সেই লেভেল সম্পূর্ণ হবে, তারপর সেটা দিবেন, মানে অফারটা পাবেন। এবং সেই ক্ষেত্রে এবার করতেছে কি তারা আপনাকে লেভেলে দেওয়ার কথা ছিল 1 লক্ষ, এখন আপনাকে এমন ভাবে দিচ্ছে যে আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে, তখন আপনি খুশিতে 3 লক্ষ টাকা হয়ে গেছে, 1 লক্ষ টাকা 3 লক্ষ, তখন আপনার উঠানোর মন মানসিকতা চলে যাচ্ছে। এবং সেভাবে এই যে আমার কাছে এই যে সাম্প্রতিক গত সপ্তাহে আমি একটা এই একই রকমের মামলা করেছি, এক মহিলা এসেছেন আমার কাছে, যে উনি ওনার হাজবেন্ডের এবং ওনার মায়ের স্বর্ণের গহনা বিক্রি করে উনি 23 লক্ষ
80,000 প্লাস টাকা উনি এই ধরনের একটা টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে 3টা অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা উনি প্রদান করেছেন। জি। এবং পরবর্তীতে যখন টাকাগুলো চাইতে গেলেন তখন ওনাকে ওই টেলিগ্রাম থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, অন্যান্য যে ওদের যোগাযোগ মাধ্যমগুলো ছিল সবগুলো থেকে তাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাও তারা রিমুভ করে দিয়েছে অথবা চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা। বিশেষ করে এই বিগত 5-6 মাস আগে থেকে এআই এর যুগ, আমাদের এআই এর আমরা একেবারে মনে হচ্ছে যে কি এই দ্বার প্রান্তে, মানে কি আমরা একেবারে এই এমন একটা প্রান্তে চলে গেছি যে কি এখন মুহূর্তের মধ্যে আমি বসে আছি এখানে, আমি এই যে কি করতেছি যে আমাদের ছবিটা আমরা মন মতের করে সাজাবো, তাহলে সেটা পজিটিভলি আমরা সেটাও করতে পারতেছি, আবার সেটা এমন ভাবে হয়ে গেছে যে এটাকে আমরা নেগেটিভলি করব, সেক্ষেত্রে নেগেটিভলি হয়ে যাচ্ছে। বিশেষ করে মহিলাদের কোনো ছবি আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় পারতপক্ষে আপলোড দিবেন না। যদি আপলোড দেন তাহলে সেক্ষেত্রে এই ছবিটা দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে ফেলবে, যেই জায়গায় আপনারা যান নাই, যে কাজ আপনারা করেন নাই, সেই কাজ আপনাদেরকে করছেন বলে এইভাবে প্রকাশ করে দেবে এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা হ্যারাসমেন্টের শিকার হবেন। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা আমাদের আরেকজন অতিথি স্টুডিওতে আছেন, আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি আসলে কি ধরনের সহিংসতার শিকার হয়েছিলেন, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। ধন্যবাদ এটা বলতে দেওয়ার জন্য। আমার জ্ঞানটা হচ্ছে যে প্রথমত আমি এই ফেসবুকের মাধ্যমে, তাও এই সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে, এটা ফেসবুকে জাস্ট একটা পেজের মধ্যে দেখলাম, তো পেজের মানুষগুলা মানে পরিচিত জায়গাটা পরিচিত, পেজের মধ্যে অ্যাড দেখলাম এই কিরকম 22,000 টাকার মোবাইল, আচ্ছা, তো বিক্রি করতেছে কত ওইখানে 12,000 টাকা। আচ্ছা, তো আমি কথাবার্তা বললাম, যাই ফোনে কন্ট্যাক্ট যাই কথাবার্তা বলার পর তখন সরাসরি কথাবার্তা বললাম, তারপর ফোন দেখলাম, দেখার পর একদম নতুন মোবাইল, তো নতুন মোবাইল যেহেতু লোভনীয় ব্যবসা বা সবার, এটা সবার ক্ষেত্রে 22,000 টাকা মোবাইল 12,000 টাকা দিয়ে, তো আমি ওনার সাথে কথাবার্তা বলে মোবাইল নিয়ে নিলাম। তো আমি জাস্ট ওকে বললাম ঠিক আছে কত দিতে হবে, ও বলছে ফিক্স 12, কম হবে না। তো আমি আরেকটা বললাম ঠিক আছে তুমি যদি আমার বক্স দাও, বক্স চার্জার দিলে আমি আরো 1,000 টাকা পরে দেবো, এর আগে দিব না। ওইটা বলার পর তো ও রাজি হইলো, রাজি হওয়ার পর নিয়ে আসলাম, নিয়ে আসা 11,000 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ 11,000 টাকা দিয়ে মোবাইল নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই মাস পার হইতে না হইতে তো পুলিশ আমার বাসায়। আচ্ছা, পুলিশ আমার বাসায়, তো আমি ঘরে ছিলাম, বাট আমি ভয়ে চলে গেলাম। আচ্ছা, হঠাৎ পুলিশ গ্রামের মধ্যে সবাই খুঁজতেছে, মানে রাসেল দেখে চিনো, বা ওরা দেখে ছবি লোকজনকে দেখাচ্ছে, মানে ওনার বাড়ি কোথায় ওনারে চিনো। তো এটা দেখার পরে আব্বু আম্মু বাসায় ছিল, তো যেহেতু পুলিশ আছে সবাই মানে অন্যরকম, মানে আমি কি করলাম, মানে কোনো মানে কোনো খারাপ কাজে বা লিপ্ত হই, গ্রামের মানুষ। তো এটা যাওয়ার পর চলে গেল, আমি পিছন দিয়ে মানে আমি লুকাই গেলাম, হঠাৎ পুলিশ, আচ্ছা, মানে সর্বপ্রথম পুলিশের সাথে মোকাবেলা। তো আমি যাবার পর তখন আব্বু থেকে আমার নাম্বার নিয়ে বলে যে রাজেল সাহেব আপনি কোথায়, তো বলছে যে আমি তো বাসায় নাই, আমি ডিউটিতে, আমি মিথ্যা কথা বললাম। আচ্ছা, তো বলার পর বলছে আপনি তো বাসায় নেই, তখন ওনারা কিন্তু আমারে ইয়া করতেছে, ট্রেকিং করার অবস্থা, বলতে আপনি বাসায় নেই, আপনি বাসার থেকে একটু দূরে। ঠিক আছে আমি একটু দূরে। তখন বলতেছে এখন আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন আপনি কার থেকে নিয়েছেন, আমি বলছি আমি এরকম অমুক জায়গা থেকে। এটা কি ফোনে কনভারসেশন চলতেছে এরকম? হ্যাঁ পুলিশের সাথে ফোনে চলতেছে। তো উনি বললো যে এখন আমি এত কথা বুঝি না, আপনি মোবাইলটা কার থেকে নিয়েছেন ওইটা জানেন? বলছে হ্যাঁ জানি। কি এটা কার মোবাইল, কিসের মোবাইল এটা জানেন না? এটা তো জানি না। আমি এরকম মোবাইল, ভালো মোবাইল দেখলাম, আমি সেকেন্ড হ্যান্ড নিলাম। তো উনি বলে আমারে তো তুমি যে এটা কথা বলতেছো এটা নিছো, এটা হচ্ছে মার্ডার সেট, যে মোবাইলটা হচ্ছে মার্ডার করে মোবাইলটা নেওয়া হয়েছে। তুমি কোথায়? আমি এত কথা বুঝি না। আমার পুলিশ বলে আমি এত কথা বুঝি না, তুমি সরাসরি 4টায় মোবাইলটা দিয়ে আসো, না হলে আমারগুলো আমি করবো,
তো আমি বলছি ঠিক আছে, আমি 4টার মধ্যে আমি আপনার সাথে যোগাযোগ করতেছি। আচ্ছা, থেকে সংক্ষেপে আরেকটু জানতে চাচ্ছিলাম, এই যে মোবাইল কেনা বেচা বা উনি যেরকম একটা সহিংসতার শিকার হয়েছে, এর বাইরে গিয়ে যদি আমরা চিন্তা করি যে একজন নারী যখন অন্য সহিংসতার শিকার হন, তখন তাদের উপর আসলে কি ধরনের নেতিবাচক পারিবারিক দিক থেকে, মানসিকভাবে বা সামাজিকভাবে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ে? একটা ছেলে বা একটা মেয়ে যখন নৈতিকভাবে শিক্ষিত হবে, নৈতিকভাবে ভালো হবে, যেমন একটা মেয়ে তার বিরুদ্ধে এখন একটা ফেসবুকে এই কোনো একটা ছবি দিয়ে, কোনো একটা কাটফিস দিয়ে আপনার এই অর্থাৎ সহিংসতা এবং বুলিং করলো, এই যে ফেসবুকে অনলাইনে বুলিং করতে চাচ্ছে, তাহলে সেক্ষেত্রে যখন বলবে যে অমুকের মেয়ে, এটা তো এই ধরনের কাজ করার কথা না, এবং এই যে তার ওয়ালের মধ্যে দেখবেন তার জীবনে কখনো এই ধরনের কোনো কিছু নাই, 5 বছর 7 বছর ফেসবুক ইউজ করে, অথবা আদার্স আরো বিভিন্ন, যে সে তো ফেসবুক কখনো ইউজই করে নাই। তো এই জিনিসগুলো যখন তার নৈতিক শিক্ষা, তার নৈতিকতা যখন থাকবে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের সহিংসতার শিকারটা হবে না। আরেকটা বিষয় আমি যুক্ত করি, সেটা হচ্ছে, আর এরপরও হচ্ছে যে কি সবাই আমরা এক না, যে সবাই এক একজন এক এক ভাবে, আর ভালো খারাপ সবকিছু মিলে আসি বলেই আমাদের এই পৃথিবী আছে। ভালো খারাপ যদি সবাই ভালো হতো, তাহলে সেক্ষেত্রে যে একরকম হতো, সবাই খারাপ হলে সেক্ষেত্রে আরেক রকম হতো। তো সেই জন্য হয়তো বা অনেকের মন মানসিকতা, আমি যেটা পজিটিভ দেখছি, আমার চোখে আমি দেখছি 6, আপনার চোখে আপনি দেখছেন 9, তাইলে 6 এবং 9 আমি দেখতেছি যে এটা সঠিক, আপনি বলতেছেন যে আপনারটাও সঠিক, দুইজনেরটাই সঠিক। এখন হয়তো বা তার মান মানসিকতার কারণে সে বলতেছে আমি যেটা চলতেছি এটাই সঠিক, তারপরেও সেক্ষেত্রে তার এই যে এই ধরনের যদি বুলিং এর শিকার হয়, তাহলে সেক্ষেত্রে সে যদি তার জায়গায় ঠিক থাকে, এই যে একটা যে নারী পুরুষ এবং এই যে জেন্ডার, যেটা জেন্ডার ভিত্তিক বলছেন, এরা যদি ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে এই অপরাধের, যদি সে অপরাধ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে বর্তমান এআই যুগে এইটাকে প্রমাণ করার কোনো ব্যাপার না। এআই যুগে, কারণ যেখানে দিনকে রাত, রাতকে দিন করে বলতেছে, তাহলে সেক্ষেত্রে ও যদি অপরাধ না করে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রযুক্তিও দিন দিন আপডেট হচ্ছে, এবং সেটা একটা পর্যায়ে আসে যে আসলে সে অপরাধী না, সেটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস 2025 উদযাপন পক্ষ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেন্থিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেড জেন্ডার বেসড ভায়োলেন্স টিএফজিবিপি অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড সিএফ কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা জিএসি। এই পর্যায়ে আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো ডিজিটাল জগতে নারী ও কিশোরীরা কিভাবে নিরাপদ থাকবে বা টিএফজিবিবি থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, বিভিন্নভাবে মানুষকে উৎসাহিত করার মাধ্যমে যেন নারী এবং শিশুরা এই যে এই ফিশিং অ্যাপসগুলা ব্যবহার না করে, এবং হচ্ছে ফেসবুক মেসেঞ্জার সবসময় যেন সুরক্ষিত রাখে, এবং সবসময় তাদের ফেসবুক মেসেঞ্জার ইমেল যে আইডিগুলা, সেগুলো যেন তারা সবসময় 2 ফ্যাক্টর ভেরিফিকেশনের মাধ্যমে তারা যেন সিকিউরিটি নিরাপদ রাখে। এই বিষয়গুলো যদি তারা রাখতে পারে, এবং হচ্ছে এই এআই এর প্রযুক্তিতে তারা যেন যে কোনো কিছুকে, যে কোনো এমন কোনো ছবি তারা এআইতে আপলোড না করে, যে ছবিটার মাধ্যমে তার এই ভবিষ্যতে তার এ ধরনের অঘটন ঘটতে পারে, এই বিষয়গুলো যদি তারা মনোযোগ দেয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তারা এই ধরনের ভায়োলেন্স থেকে নিজেরা দূরে থাকতে পারবে, এবং টিএফজিবিবি যেটা অর্থাৎ থেকে নিজেরা সুরক্ষিত, এই ধরনের সুরক্ষিত থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি জনাব রাসেল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনি আগে বলেছেন যে আপনি একটা সহিংসতার শিকার হয়েছেন, আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে নেতিবাচক প্রভাব আপনার উপর পড়েছে, আপনি আপনার কথার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই যে আপনি যখন সহিংসতার শিকার হয়েছিলেন, সে পরিস্থিতি আপনি কিভাবে মোকাবেলা করেছিলেন, বা আপনি বলেছিলেন যে থানা থেকে আপনাকে যখন কল দিয়ে বলা হয়েছে যে 4টার মধ্যে মোবাইল ফেরত দেওয়ার জন্য, এরপর ঘটনাটা একটু আমরা জানতে চাচ্ছিলাম, আপনি কিভাবে আসলে এটা মোকাবেলা করেছেন। ধন্যবাদ বলার জন্য। এটা আমি জাস্ট পুলিশের এসআই যখন আমার বলল তুমি 4টার মধ্যে মোবাইল দিয়ে যাইতে হবে, না হলে সেটা তোমার উপরে
এফেক্ট আসতে পারে, এমনকি আসতে পারে না, অবশ্যই আসবে, যেহেতু উনি বলে দিয়েছে এটা মার্ডারের সেট। তখন এটা বলার পর গ্রামের মধ্যে সবাই হই হুল্লা, সবাই মানে রাসেল এরকম না, রাসেল কি করলো, মানে সব দিক দিয়ে যখন গ্রামে পুলিশ ঢুকলো সবাই বলতে লাগলো কি খারাপ কাজ করলো, কি খারাপ কাজ করলো, কেন পুলিশ আসলো। তো এতটুকুর মধ্যে গ্রাম থেকে তো আমি সরাসরি আমাদের ইউপি মেম্বার সাথে যোগাযোগ করলাম। হ্যাঁ, যোগাযোগ করার পর ওনাকে জানালাম ঘটনাটা এরকম এরকম। আচ্ছা ঠিক আছে, তো উনি কথা বলার পরে উনি আমার সাজেস্ট করলো, এই তুমি যার থেকে মোবাইল নিছো অবশ্যই তার কাছে যাও, এবং ওইটা অবশ্যই লাগবে, মানে ওই ব্যক্তি অবশ্যই লাগবে, থানায় আনতে হবে। ওই পুলিশ উনিও আমাকে সেম কথা বলতেছে, মানে তুমি ওই লোকটারে অবশ্যই আনতে হবে, না হলে এটা তোমার উপরে পড়ে যাচ্ছে এফেক্টটা। তো এরপরে আমি ওখানে গেলাম, যে জায়গা থেকে মোবাইল নিলাম, ওই জায়গায় ওনাকে সহ আমার আরো একটা ফ্রেন্ডকে নিলাম। তো উনি বলি নাই বুঝে টুঝে এরকম বললাম, দেখো মোবাইলটা কার, বলছে ওর। ওকে এটা বোঝাই সোজাই কিছু না বলে জাস্ট আমি ওকে সহ নিয়ে থানায় চলে আসলাম। ও কি আসছে? ও আসতে চাইছিল এরকম কিছু? ও আসতে বাধ্য বলতে আমি বললাম না বক্সের জন্য আরো, জাস্ট আমি একটু গিয়ে রাখলাম আর কি। তখন বলছে বক্স দিলে আমি তোমার আরো 1000 টাকা দিব, বক্স চার্জার দিলে। তখন সে ওইটার জন্য বাধ্য আর কি। জাস্ট আমি ওরে নিয়ে গেলাম, লোকটারে নিয়ে যখন আমি ওইখানে দিলাম, তো সরাসরি আমি পুলিশকে ওনারে তুলে দিলাম। তো তুলে দেওয়ার পরে উনি আমার ইয়ে করতেছে, ঠিক আছে আপনি কথা আপনার মানে যাই টাইম দিয়ে আমার দিয়েছেন, জাস্ট টাইমের মধ্যে আসছেন, ধন্যবাদ, এটা আমার বলে দিল। তখন আমি আরেকটা কথা বলতে চাইবো, এমনি আপনি জাস্ট পুরাপুরি আইডেন্টিফাই করে যে কোনো জিনিস নেওয়া ভালো। কেন? আমি ওরে মুখ চিনি, জাস্ট একদিনের চিনাতে আমি নিলাম। আমি তখন জানতে পারি যে উনি এখানেরও না, জাস্ট উনি যে এখানে একটা ফ্যাক্টরি আছে ওইখানে কাজ করে, ওনার বাড়ি হচ্ছে ওইদিকে আপনার টেকনাফ নাকি উকিয়া এই জাতীয় ওইদিকে। যেগুলো রাস্তা আমার কিছু হয়নি, জাস্ট আমি পুলিশের হাতে ওনাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে যা করলো পুলিশ করলো আর কি। ওইটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই যে টিএফজিবিবি প্রতিরোধ ও প্রশমনে দেশে কি কি আইন রয়েছে, এই বিষয়ে যদি একটু আমাদেরকে জানাতেন। জি, এই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে অপরাধগুলো হচ্ছে এগুলোর মধ্যে 2006 সালে আইসিটি অ্যাক্ট পাশ করেছিল সরকার। পরবর্তীতে 2009 এবং 13 সালে এগুলা সংশোধন করে, এবং সর্বশেষ 2023 সালে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে একটা অ্যাক্ট হয়, এবং সেটাও পরবর্তীতে কিছুটা যে মডিফাই হয়ে, এবং 2023 সালে বর্তমান সরকার আপনার বর্তমান সরকার এটাকে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্টের নিরাপত্তার বিষয়ে আরেকটু নিরাপত্তা জোরদার করে এটাকে সর্বশেষ সংশোধনীর মাধ্যমে এটাকে সংশোধন করে। এবং এখানে আগে যেখানে ছিল আপনার এই যে এখানে যৌক্তিক শাস্তির এখন ব্যবস্থা করা হয়েছে, এবং অপব্যবহার রোধ করার জন্য সংযুক্ত করা হয়েছে, এবং নির্দোষ মানুষকে রক্ষা। যেমন এই যে উনি যেই বিষয়টা আগে হচ্ছে যে কি কোনো একটা অপরাধ করলেই, যেমন কোনো একটা ব্যক্তি আগে ফেসবুকে যে কোনো কিছু শেয়ার করে দিলেই তাকে কিন্তু অপরাধী হিসেবে এখানে 2023 আইনের মধ্যে তাকেই কিন্তু অপরাধী হিসেবে ধরে নেওয়া হইতো। আর এখন এক্ষেত্রে তার এই যে আমরা সব সময় বলি সেটা হচ্ছে যে কোনো একটা অপরাধের দুইটা বিষয় থাকে, ম্যানস্ট্রিয়া, অ্যাটাক্সট্রিয়া। ম্যানস্ট্রিয়া হচ্ছে যে কি আমার দুষ্টমন, অর্থাৎ আমি মানসিকভাবে এই অপরাধটা করব সেটা, এবং অ্যাটাক্সট্রিয়া যেটা হচ্ছে আমি কাজটা করে ফেলছি। তো এই ক্ষেত্রে এই বর্তমান যে অধ্যাদেশের মাধ্যমে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সংশোধনী এনেছে সেখানে কিন্তু এই বিষয়টা রেখেছে, যদি কেউ কোনোভাবে ভুলক্রমে কোনো কিছু করে ফেলে তাহলে সেক্ষেত্রে সে যৌক্তিক প্রমাণ দিতে পারে যে আসলে এটা আমি না জেনে আমি এটা করছি, এবং সেক্ষেত্রে তাহলে তাকে এখানে ছাড় দেওয়ার বিষয়টা আছে। আর আগে এই ধরনের অপরাধগুলা কিছু কিছু ক্ষেত্রে অপরাধটা এই নন বেইলেবল ছিল, মানে সহজে জামিন দিত না, এবং এই ক্ষেত্রে বর্তমানে জামিনের বিষয়টা শিথিল করেছে।
কিন্তু আগে জরিমানার পরিমাণ কম ছিল, এখন এই ধরনের অপরাধগুলোর মধ্যে জরিমানার প্রক্রিয়াটা এখানে বৃদ্ধি করা হয়েছে। যদি কোনো গ্রামীণ নারী বা কিশোরীরা যদি এই ধরনের সহিংসতার শিকার হয়, তাহলে তারা কিভাবে আসলে আইনি সহায়তাটা পেতে পারে? ধন্যবাদ। এই বিষয়গুলা আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে এই বিষয়ে যদি আমি বলতে চাই, প্রাথমিকভাবে হচ্ছে এই ধরনের যদি কোনো সহিংসতার শিকার হয়, যেমন সরকার 999 কল দিবে। যদি 999 কল দিয়ে সেটা 999 তাদের কিছু ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে তারা সহযোগিতা করবে। এরপরে হচ্ছে যে কি সরকারিভাবে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এরপরে হচ্ছে যে কি এই উপজেলা সমাজসেবা অফিস এবং জেলা লিগ্যাল এইডের মাধ্যমে সরকার লিগ্যাল এইডকে কিন্তু বর্তমানে খুবই গুরুত্ব দিচ্ছে এবং এই লিগ্যাল এইডের মাধ্যমে সরকারিভাবে একেবারে সম্পূর্ণ বিনা ফিতে সহযোগিতা পেতে পারে। আর এর বাইরে হচ্ছে যে বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন সংস্থা তারা কাজ করে থাকে, যেমন ব্লাস্ট সহ আরও বিভিন্ন সংগঠন, যেমন আমরা সীতাকুণ্ডে দিশারি লিগ্যাল এইড, লিগ্যাল কেয়ার, এই যে আমরা এই ধরনের আইনি সহযোগিতাগুলো করে থাকি। সেক্ষেত্রে যদি আমাদের কাছেও আসে, আমরা সর্বোচ্চটা চেষ্টা করি আমাদের দিক থেকেও আমরা এই ধরনের গ্রামীণ যারা অসহায় তাদেরকে আইনিভাবে সহযোগিতা করতে, এবং এগুলোর সাথে আরও কিছু আমরা যুক্ত করতে পারি। সেগুলো হচ্ছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন, অর্থাৎ শুধুমাত্র এই সাপোর্টার সেন্টারটাই হচ্ছে নারীদের জন্য এবং নারীদের জন্য এখানে ওদের হটলাইন নাম্বার আছে। তারপর বর্তমানে হচ্ছে যে কি এই যে আপনার পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন্স দিয়ে আপনারা যদি গুগলে সার্চ দেন, তাহলে সেক্ষেত্রে গুগলে আপনারা হটলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন। এবং হচ্ছে আপনারা এই ফেসবুকের মধ্যে আপনারা সার্চ করলে ওদের নিজস্ব ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে, আপনারা ফেসবুক পেজে এই সাপোর্টগুলো পেয়ে যাবেন। হটলাইন নাম্বারটি বলে দিচ্ছি, 0132000088। আমি নাম্বারটা আবার বলছি, 0132000088। এই নাম্বারে আপনারা ফোন করলে আপনারা এই পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন থেকে সহযোগিতা পাবেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য, সেই সাথে সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন, আমাদেরকে দিক নির্দেশনাও দিয়েছেন। এর পাশাপাশি আমাদের এখানে স্টুডিওতে ভুক্তভোগী হিসেবে জনাব রাসেল সাহেব উপস্থিত ছিলেন। উনি ওনার সাথে ঘটে যাওয়া সহিংসতার কথা আমাদের সাথে তুলে ধরেছেন। সেই সাথে আমরা সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছি এবং অনুপ্রাণিত হয়েছি যে আমরা নেক্সট টাইম এই ধরনের কোনো ধরনের পুরাতন জিনিস বা কোনো একটা কিছু ক্রয় করতে গেলে আমাদেরকে ভেরিফাই করে কিনে নিতে হবে, বা আমাদের যাচাই বাছাই করে শতভাগ নিরাপদ মনে হলে দেন আমরা সেটা কিনে নিতে পারবো। এইটুকু আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শ্রোতা, আজকের আলোচনা থেকে প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা কি, এর ধরন এবং নেতিবাচক প্রভাব সহ এটার প্রতিরোধ ও প্রশমন সম্পর্কে বিস্তারিত জানলাম। শ্রোতা, প্রযুক্তির সুবিধাগুলো ভোগ করার পাশাপাশি আমাদের সকলেরই উচিত এর সঠিক ব্যবহার ও ঝুঁকি সম্পর্কে স্পষ্টভাবে জানা। এছাড়া টিএফজিবিভির প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন। এক্ষেত্রে পরিবারকেও এগিয়ে আসতে হবে। টিএফজিবিভি প্রতিরোধ ও প্রশমনের জন্য প্রয়োজন একটি সমন্বিত বহুপক্ষীয় প্রতিশ্রুতি, যেখানে যুক্ত থাকবে সরকার, প্রযুক্তি কোম্পানি, নাগরিক সমাজ সংগঠন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গবেষকগণ এবং সর্বশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে টিএফজিবিভি থেকে উত্তরণে ওঠা ব্যক্তিগণ। শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ, পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন PCSW এর হটলাইন নম্বর কোনটি? প্রিয় শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কুইজ QUIZ এর পরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01845543102 এই নম্বরে। আমি নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 01845543102 এই নাম্বারে আপনার কুইজের উত্তর পাঠিয়ে দিন ঝটপট।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস 2025-এর আমাদের অঙ্গীকার হোক ডিজিটাল অন্তর্ভুক্তি যেন হয় নিরাপদ, ন্যায়সঙ্গত ও নারী বান্ধব। আমাদের দেশের গ্রামীণ নারীরা কেবল টেকসই উন্নয়নের সহযাত্রী নন, তারা ডিজিটাল সমাজ গঠনের মূল চালিকা শক্তি। তাই প্রযুক্তির প্রতিটি ধাপে তাদের সুরক্ষা, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করাই হবে সত্যিকারের শ্রদ্ধা এই দিবসের প্রতি এবং নারীর প্রতি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন আর রেডিও সাগরগিরির সঙ্গেই থাকুন।